হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের গল্প সূর্যচাঁদ পর্ব 6, লেখিকা নিশা তাসনিম নিশি। ওনারা বুঝতেছে না দিকে রাগ দিকে চলে আসলাম। আসার সময় বলে এসেছি আমি যদি বিয়ে করি তাহলে নিদ্রকেই করব। সিঁড়ি দিয়ে নিচে যাচ্ছিলাম, তখন দেখলাম আরুষি উপরে উঠতেছে। আমাকে দেখে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, তখন আমি ওকে ডাক দিলাম। ও না দাঁড়িয়ে চলে যাচ্ছিল দেখে আমি গিয়ে ওর পথ আটকাই। আমি ওকে বললাম, কি হয়েছে, এমন করছো কেন? ও রাগ দেখে বললাম, কেমন করছি? আরে রেগে যাচ্ছ কেন? তো কি করব, নাচবো? আমার ভাইয়াকে আমাদের থেকে দূরে সরিয়ে শান্তি পাওনি? মানে কি বলছো এসব? কি মনে করেছো আমি জানবো না? আর কেউ জানুক আর না জানুক, আমি ঠিকই জানি যে কেন ভাইয়া এখান থেকে সব সময়ের জন্য ঢাকা চলে গিয়েছে। সব তোমার জন্য, তাই না? আমি বিস্ময় নিয়ে ওকে জিজ্ঞেস করতে ও ঝাড়ি মেরে চলে যায়। বিষয়টা নিয়ে তদন্ত করতে জানতে পারি যে আয়ানকে ঢাকায় ওনার ফুপুর বাসায় পাঠিয়ে দিয়েছেন। আয়ান নাকি ওখানে থাকবে আর এখানে আসবে না। কারণ হলো আয়ান নাকি ওনার পরিবারকে বলেছে যে আমাকে বিয়ে করতে পারবে না। ওনার নাকি রিলেশন আছে, আর এ নিয়ে ওনার বাবার সাথে তর্কাতর্কি করে চলে গিয়েছেন। কথাগুলো শুনে আমি অবাক হয়ে গেলাম। উনি আমার জন্য পরিবারের সাথে ঝগড়া করেছেন। কেন যেন মনটা খুব খারাপ হয়ে গেল। অন্তরের গভীর থেকে ওনার জন্য শ্রদ্ধা চলে এসেছে। আচ্ছা, আরুষি এমন করলো কেন? না, বিষয়টা ওকে জিজ্ঞেস করতে হবে। কথা ভেবে ওকে খোঁজার উদ্দেশ্যে পা বাড়ালাম। অনেক খোঁজাখুঁজির পর দেখলাম ও ছাদের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। আমি ধীর পায়ে পিছনে যেতেই শুনলাম ও কাউকে চেঁচিয়ে বলছে, তুই সিগারেট খাচ্ছিস? ছি ভাইয়া, শুধুমাত্র ওই একটা মেয়ের জন্য নিজের লাইফ শেষ করে দিবি? আমি আরও কিছু যেতেই দেখলাম আরুষি ভিডিও কলে আয়ানের সাথে কথা বলছে। ফোনের ভিতর আয়ান সিগারেট খাচ্ছে আর আরুষিকে বোঝাচ্ছে। এটা দেখতে আমার চোখ চলচল করে উঠল। আয়নের নজর আমার উপর পড়তে উনি তাড়াহুড়ো করে সিগারেটটা পিছনে নিয়ে ফেলে দিয়ে বললেন, নূপুর। তখনই আরুষি পিছনে ঘুরে আমার দিকে তাকালো। আমাকে দেখে ও ফোনটা কেটে দিল। আমি কোনোরকম বললাম, আয়ান। আমার মুখে আয়ানের নাম শুনে আরুষির তেলে বেগুনে জ্বলে উঠল। ও আমাকে যা নয় তা বলতে লাগলো। আমি চুপচাপ সব হজম করলাম। আরুষির বকাবকির মাঝখানেই আমি বললাম, আয়ান ভাইয়ার নাম্বারটা দিবে, আমি একটু কথা বলবো। আরুষি আবার আরও কড়া কথা শোনাতে লাগলো। আমার কোনো জবাব না পেয়ে ও চলে গেল আর আমি ওখানেই বসে পড়লাম। না চাইতেও নিজের প্রতি খারাপ লাগতে লাগলো। আমার কারণেই তো সব হচ্ছে। আচ্ছা, আদৌ কি এসবের জন্য আমি দায়ী? খারাপ লাগাটা কেমন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। বিকালে নিদ্রর ঘরে গিয়ে আমি বড়সড় ধাক্কা খেলাম। নিদ্র চেয়ারে বসে আছে। ওর মাথা ভর্তি রাশি রাশি চুলের একটা চুলও নেই। ও পুরো ন্যাড়া হয়ে আছে। আমাকে দেখে ও দ্রুত টিপি মাথায় পরে নিল। ও ভেবেছে আমি দেখিনি, কিন্তু আমি ঠিকই দেখে নিয়েছি। আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। ভালো করে ওনার মুখ পর দিকে তাকালাম। উনি কেমন পাংশুটে হয়ে গেছেন, মুখটা কেমন শুকিয়ে কাঠ হয়ে গেছে। অনেক দিন ওনাকে ভালো করে দেখিও নি। আমি স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলাম, আপনি ন্যাড়া হয়েছেন কেন? উনি থতমত খেয়ে গেলেন। আমাকে কাহিনী বানিয়ে বলতে লাগলেন যে চুলে নাকি সুইংগাম আটকে গিয়েছিল। কথাটা আমি বিশ্বাস করতাম যদি না টেবিলের উপর মেডিকেলের রিপোর্ট না দেখতাম। আমি সন্দেহ নিয়ে রিপোর্টটা হাতে নিতেই উনি রিপোর্ট সরিয়ে নিলেন। আমি তাকাতেই বললেন এটা নাকি ওনার মায়ের। আমি ওনার সাথে জোরাজুরি করে রিপোর্ট হাতে নিতে দেখলাম ওখানে স্পষ্ট লেখা, নিত্যের ব্রেন ক্যান্সার। ছলছল নয়নে ওনার দিকে তাকাতেই মাথা নিচু করে ফেললেন। ও আচ্ছা, তাহলে এটাই কারণ ছিল আমাকে রিজেক্ট করার পিছনে? আরে বিষয়টা হ্যাঁ বা না বলুন। উনি চোরের মতো মাথা নাড়লেন। এরপর উনি সব বললেন, আর আমি একের পরে এক শক খেতে লাগলাম। উনি যে আমাকে ফাঁকি দিয়ে সপ্তাহের মধ্যে বিদেশ চিকিৎসার জন্য যাবেন সেটাও বলেছেন। ক্যান্সারের লাস্ট স্টেজ উনি চলে গেছেন। উনি সব বলেছেন আর কেঁদেছেন। কখন যে আমার চোখ দিয়ে টপ টপ পানি পড়তেছিল টেরই পেলাম না। কোনো এক অজানা কারণে ওনাকে জড়িয়ে ধরলাম। খুব কাঁদলাম। কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। এতটা কষ্ট মনে হয় এর আগে কখনো হয়নি। উনি আমাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছেন, ভালোবাসা কেন এমন হয়? যখন দরকার তখন পাই না, আর যখন দরকার নেই তখন পাই। জীবন এত সুন্দর কেন?
এর আগে এত রঙিন লাগেনি। যেদিন জেনেছি তুমি আমাকে ভালোবাসো সেদিন থেকে রঙিন লাগছে। আমি না তোমার সাথে বাঁচতে চাই, খুব করে বাঁচতে চাই। আমার না খুব শখ ছিল তোমার সাথে ছোট্ট একটা সংসার করব। এত এত বাচ্চা কাচ্চা পালবো, তুমি ওদের জ্বালায় কেঁদে দিবে। আচ্ছা শোনো, আমি যদি না থাকি তাহলে তুমি এত এত বাচ্চা কাচ্চা পালবা, বুঝেছো? সবসময় হাসি খুশি থাকবা। মনে রাখবা রাতের আকাশে যে তারাটা সবচেয়ে বেশি জ্বলজ্বল করবে সেটাই আমি। তুমি সে তারার দিকে তাকিয়ে আমাকে মনে করবে। আর শোনো, যখন সে তারার সামনে যাবে তখন হাসি খুশি থেকো। তোমার কষ্ট করা মুখ দেখলে আমারও তো কষ্ট হবে, তাই আমার সামনে হাসবে আর সেজেগুজে যাবা। উনি এমন হাজারো কথা বলতে লাগলেন, আমি নিঃশব্দে চোখের পানি ফেলছিলাম আর সব শুনছিলাম। এই প্রথম ওনাকে কাঁদতে দেখেছি। না হয় উনি তো সবসময় হাসি খুশি থাকেন, সচরাচর ওনাকে আমি কাঁদতে দেখিনি। কোনো জবাব দেয়নি। কাঁদুক না, কেঁদে মনটা হালকা করুক। আর তো কখন এমন আবদার না করতে পারে। শুনি না সব আবদার। কেন এত কষ্ট হচ্ছে, কেন জীবনে এত ট্রায়াঙ্গেল, কেন এত পরীক্ষা? এরপর সেদিন রাতে অনেক কাহিনীর পর নীরদের সাথে আমার বিয়ে হয়। সে কাহিনী না হয় বাদই দিলাম। পুরো পরিবারের সাথে যে কতটা যুদ্ধ করেছি সে খবর আমিই জানি। আমার বাবা মা তো রেগে আগুন। মা তো আমাকে থাপ্পড়ও দিয়েছিলেন। আমার জেদের প্রতি আমি অটুট ছিলাম দেখে ওনারা চলে গিয়েছিলেন। যাওয়ার সময় বলেছিলেন আমি যাতে ওনাদের বাবা মা না বলি। কষ্ট হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল, তবু মুখ ফুটে কিছু বলিনি। আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে নীরকে বিয়ে করেছিলাম। ওনার পরিবারের মনের অবস্থা আর নাই বললাম। বাবা মা ওনাদের এত এত কথা শুনিয়েছিলেন যে আমারই কান্না চলে এসেছিল। সে রাতে আমি ওনাদের বাসাতেই ছিলাম। ওনার পাশে বসে খুব কেঁদেছিলাম। উনি আমাকে বারবার বলেছে, এখন কাঁদতেছ, ভালো কথা, পরে কিন্তু কাঁদতে পারবে না। যত সময় যাচ্ছিল উনি ততই দুর্বল হয়ে যাচ্ছিলেন। শেষ রাতে ওনার অবস্থা আরও খারাপ লাগছিল। আমি শাশুড়ি আম্মুকে গিয়ে ডেকে নিয়ে আসলাম। ওনারা সবাই মিলে ডাক্তারের কাছে নিয়ে গেলেন, সাথে আমিও গেলাম। ডাক্তার এসে বললেন যে ওনার উপর নাকি আজ বেশি মানসিক চাপ পড়েছে, তাই ওনার অবস্থা খুব একটা ভালো না। ডাক্তার দ্রুত বিদেশে কন্ট্যাক্ট করলেন, ওনাকে আজকে বিদেশ ট্রান্সফার করবেন। তখন প্রায় সকাল হয়ে গেছে। ডাক্তার বলেছে আমাদের হাতে 2 ঘন্টার সময় আছে, কে যাব আর কে থাকবো ডিসাইড করতে। কান্নার কারণে আমি ঠিকমতো কথা বলতে পারতেছিলাম না। বারবার সবগুলো কথা জড়িয়ে আসছিল। নিদ্রা আম্মু তো কাঁদার জন্য কথা বলতে পারতেছিলেন না। উনি এত বেশি কান্না করছিলেন যে হসপিটালের নার্সরা এসে ওনাকে সামলাচ্ছিলেন। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে